হ্যালো গাইস, ক্যাপ্টেন রনি গল্পের 9 নম্বর পার্ট শুনতে থাকো। আপনি আবার আমায় ঘাড় ধাক্কার কথা বলছেন রনি ভাইয়া। ছোট বলে যা খুশি বলবেন। আপনি সবসময় আমাকে অপমান করতে পারেন না। দাদি, তুমি কিছু বলছো না কেন রনি ভাইয়াকে? দাদি বলতে লাগলো, তুমি শান্ত হও দাদুমণি, সামান্য কথায় তোমার কাঁদতে হবে কেন? আর রনি দাদু ভাই, এভাবে কেন বলছো রাহাকে? ও থাকতে চাচ্ছে, থাকুক না। দাদি রনি ভাইয়াকে করা কথা শোনানোর বদলে এত নরম সুরে কথা বলা শুনে রাহার শরীর জ্বলে উঠল। আগে গজগজ করে বিছানা থেকে উঠতে উঠতে বলতে লাগলো, দূর থাকবো না আমি এখানে, দূরে কোথাও চলে যাব। এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না। সিসকাদুনে রাহা চোখের পানি ফেলতে ফেলতে লতিফা বেগমের রুম থেকে চলে গেল। আমি শক্ত দেহে বুক টান টান করে দাঁড়িয়ে রাহার গমন দেখতে লাগলাম। সে পথে দৃষ্টি স্থির করে মনে মনে বলতে লাগলাম, ভালোবাসার বিশাল সমুদ্র তোর অপেক্ষায় মুখিয়ে আছে মিস্তুনরা খান রাহা। দাদি বলতে লাগলো, দাদু ভাই তুমি কেন মেয়েটার সাথে শুধু শুধু এমন করো? আমি দাদিকে বলতে লাগলাম, আগে বলো ওর সাথে তুমি কিসের কথা বলছিলে? দাদি বলতে লাগলো, তুমি কি আমাদের কথা শুনছিলে নাকি? আমি বললাম, আমার প্রশ্নের জবাব এটা না দাদি, একে কি বলছিলে তুমি? দাদি বলতে লাগলো, কেন, ভুল কি বললাম? দাদি, কতবার তোমাকে বলতে হবে এসব ভাবনা বন্ধ করো? ওর মাথায় তুমি আজে বাজে কথা কেন ঢুকাচ্ছ? দাদি বলতে লাগলো, আজে বাজে কথা না, যা সত্যি তাই বলছি। ওর ভালোবাসার জন্যই বলছি, ওর ভালোর জন্যই বলছি। তুমি জানো দাদু ভাই। আমি বললাম, তুমি কি বুঝতে পারছো ওর ভালো চাইতে গিয়ে ওর ক্ষতি করছো? দাদু বলল, কিসের ক্ষতি? যেটা বাস্তব সেটা ওকে বলতে সমস্যা কি? আমি দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়ালাম, রাগান্বিত কণ্ঠে বলতে লাগলাম, দাদি ওর মাথায় উল্টোপাল্টা কিছু ঢুকাবে না তুমি, আমি বারণ করছি কিন্তু। দাদি বলতে লাগলো, তুমি বারণ করলেই আমার কেন শুনতে হবে দাদু ভাই? আমি বলতে লাগলাম, তুমি কি বুঝতে পারছো আগুনকে উস্কে দিচ্ছ? আর নিজেও আগুন নিয়ে খেলা করছো। দাদি বলতে লাগলো, আগুন নিজেই যদি নিজের তাপ সহ্য করতে না পারে তবে কি হবে দাদু ভাই? আমি রাগে বিচলিত হয়ে উঠলাম। তা দেখে দাদি বলতে লাগলো, তুমি কেন আমার কথা মানতে চাও না দাদু ভাই? কেন এমন কঠিন হয়ে থাকো? আমি তো অসম্ভবের কিছু বলছি না, ওর ভালোর জন্যই বলছি। তুমি বিশ্বাস করো, ও তোমার সান্নিধ্য পেলে শান্ত হয়ে যাবে, একদম বুঝদার, স্থির হয়ে গিয়ে তোমার কথা মেনে চলবে। তুমি দেখে নিও, ও তোমার খুব বাধ্য হবে। আমি দাদির কথার কোনো জবাব না দিয়ে নিজের মনে মনে বলতে লাগলাম, ও আমার সঙ্গ পেলে শান্ত নয়, বরং নিজের সকল বাধা শৃঙ্খলা ছাড়িয়ে যাবে। যেখানে আমি নিজেকে নিজেই সামলাতে ব্যর্থ, সেখানে ওকে কি করে আটকাবো? রাত 8টার দিকে আমার ছোটবেলার এক বন্ধু আসলো বাড়িতে। ছোটবেলা থেকে আমার বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম পরিমাণে। আমার বন্ধু শারহান বসে আছে ড্রয়িং রুমে। আফসানা বেগম নানান খাবার নিয়ে এসেছে ওদের সামনে। শারহান অনেক বছর পর এই বাড়িতে এসেছে। আফসানা বেগম কারণ জানতে চাইলে জবাবে বললেন, এতদিন সে বিদেশে ছিল কাজের সূত্রে, 8 কি 9 মাস হতে দেশে ফিরেছে সে। আমি বাড়ি এসেছি শুনে তাই দেখা করতে এসেছে। আফসানা বেগম জানিয়ে দিলেন, আজ রাতে সে বাড়ি ফিরতে পারবে না, এত বছর পর এসেছে, আজ তাকে এ বাড়িতেই থাকতে হবে। উত্তরে শারহান বলতে লাগলো, আন্টি এখান থেকে 10 মিনিট দূরে উঠেছি আমি একটি হোটেলে, গুরুত্বপূর্ণ কাজ আছে আমার, আমি কাল আবারও আসবো, কিন্তু রাতে ফিরতেই হবে আমাকে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আন্টি, প্লিজ প্লিজ। আমি গম্ভীর কণ্ঠে মাকে বলতে লাগলাম, ও রাতে থাকতে পারবে না, ওকে জোরাজুরির কোনো মানেই হয় না। তাও মা জেদ ধরে বলতে লাগলো, ও রাতে খাবার না খেয়ে ও রাতের খাবার না খেয়ে কোনো মতেই বাড়ি থেকে যেতে পারবে না। এতে অবশ্য শারহানের কোনো আপত্তি রইল না। প্রায় ঘন্টা সময় লাগিয়ে কান্না করে রাহা শান্ত হয়েছে। পাগলিটা মন মতো কাঁদতে না পারলেও শান্তি পায় না। রাহার স্বভাবগুলির মধ্যে একটা হলো সে কারো উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। বোকা মেয়েটা রাগে কান্না করে, মন হালকা করে কাঁদতে পারলে তার আর রাগ থাকে না। এই যে এই মুহূর্তে রনি ভাইয়া, এর প্রতি ওর আর কোনো রাগ নেই। নিচে নেমে অপরিচিত লোককে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে রাহা। মুচকি হেসে তাকায় রনি ভাইয়ার দিকে। মনে পড়ে দাদির কথাটা, রনি ভাইয়ের সামনে ছেলে মানুষই না করে তিনি শান্ত হয়ে থাকতে বলেছেন। কিন্তু কেন তো রাহা জানে না। তবু সে নিজের চঞ্চল দমন করার চেষ্টা করলো। রনি ভাইয়ের পাশে বসে থাকা শারহানের উদ্দেশ্যে সালাম দিল সে। এদিকে শারহান রাহাকে দেখে স্তম্ভিত হয়ে গেল। ফ্যালফ্যাল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রাহার দিকে। তা আমি বুঝতে পেরে ফলের ছুরিটা হাতে তুলে নিলাম ফলের ঝুড়ি থেকে এবং ঘুরিয়ে ফিরিয়ে আমি দাঁতে দাঁত চেপে ক্ষীণ সুরে বলতে লাগলাম, চোখ তুলে ফেলবো বাস্টার্ড, নজর সামলা। রাহা মুচকি হেসে আফসানা বেগমের কাছে গিয়ে জানতে চাইলো, এটা কে বড়মা? বড়মা বলল, আরে আমাদের রনির ছোটবেলার বন্ধু, অনেক বছর পর আবার এসেছে আমাদের বাড়িতে। রাহা সৌজন্যতা রক্ষার্থে ভদ্রতা সুলভ হেসে জানতে চাইলো, কেমন আছেন ভাইয়া? শারহান বিভোর গলায় জবাব দিল, খুব ভালো আছি। আমার শরীর যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাগে কটমট করতে করতে থমকে উঠে বললাম, এখানে কি তোর? যা নিজের রুমে গিয়ে পড়তে বস। আমার এই রুক্ষ ব্যবহারে রাহার মন খারাপ হলেও সে চুপচাপ চলে গেল।
রাহা বলতে লাগলো, রনি ভাইয়া আজ তো একটা বজ্জাত, কিছুতেই তার মুডটা ঠিক করতে দিচ্ছে না, কিছুতেই না। শারহান প্রশ্ন করলো, এটা কে রে? আমি রুক্ষ গলায় বসা থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলাম, এত কিছু তো জানতে হবে না, আমার রুমে আয়। এরপর আমি হন হন করে নিজের রুমে চলে গেলাম। শারহান কিছুক্ষণ পর এসে বলল, ওই মেয়েটা সেই ছোট্ট রাহা নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না ইয়ার, এত বড় হয়ে গিয়েছে। আমি জবাব দিলাম না কোনো। শারহান আবার বলতে লাগলো, ভাই তোকে একটা কথা বলতে চাইছিলাম। না মানে, আমার বন্ধু তুই, তাই মনে হচ্ছে তোকে আগে জানিয়ে পরে বিষয়টা আগানো ভালো। ওর কথা শুনে আমার মুখ লাল থেকে আরও বেশি লাল হতে লাগলো, যেন এখনই অগ্নিগোলাটা ফেটে যাবে। দাঁত কটমট করছে আর শরীর জ্বলছে। ও বলতে লাগলো, বলছি রাহা দেখতে বেশ সুন্দর, ওকে আমার পছন্দ হয়েছে, তুই চাইলে আমি ওকে। কথাটা শেষ হতে দিলাম না, তার আগেই আমি বন্ধুত্বের তোয়াক্কা না করে বজ্রতে যে ক্ষিপ্ত হয়ে চেপে ধরলাম শারহানের গলা। মুখ ভয়ঙ্কর হিংস্র দেখাচ্ছে, চোখ দুটি আগুনের গোলা হয়ে গিয়েছে, নিঃশ্বাসের সাথে যেন উত্তপ্ত তেজ নির্গত হচ্ছে ফুলকির মতো। হিংস্র নেকড়ের মতো শারহানের গলা চেপে ধরে পিষে বলতে লাগলাম, শি ইজ মাই অনলি মাই। যে কথাটা এই কণ্ঠ দিয়ে বের করেছিস দ্বিতীয়বার, সেই কথা ভুল করেও কখনো বের করিস না, নয়তো আমি ক্যাপ্টেন রনি তোর জান খেয়ে ফেলবো, সাথে তোর জবানও। মাইন্ড ইট।